যদি বিএনপি যদি আওয়ামী লীগের একজনকে শেল্টার দেয়, নাগরিক কমিটি দিচ্ছে 10 জনকে শেল্টার। আমি আহ্বায়কের কথা বললাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম, সে প্রমাণ করুক গত 15 বছরে তার কি অবদান ছিল। সূর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন ভুলে যাব কে নাসিরউদ্দিন পাটোয়ারি আর কে হাসনাত আব্দুল্লাহ, একদম স্রোতের সাথে আবার মিশিয়ে দিব। দেখুন, আমি ডক্টর ইউনূস সাহেবের দোষ দিচ্ছি না, আমি আবারও রিপিট করছি, আপনি যদি আমার কথা আমি যদি ভুল না বলি, ডক্টর ইউনূস সাহেব অ্যাজ এ গুড ম্যান বাট নট এ পলিটিশিয়ান, কিন্তু এই মুহূর্তে হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন পলিটিশিয়ান দরকার ছিল, যার ভয়ে আমলারা পসরা পায়খানা করে দিবে। কিন্তু ভালো মানুষকে তো কেউ ভয় পায় না ভাই, আমার প্রশ্ন তো সেই জায়গায়। ডক্টর ইউনূস সাহেব অ্যাজ এ গুড ম্যান বাট নট এ পলিটিশিয়ান, কিন্তু এই মুহূর্তে তো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। তা না হলে তো কেউ কারো কথা শুনছেন। আপনি বললেন আইন শৃঙ্খলা আমাদের কারো, মানে আমাদের কারোই জীবনে নিরাপত্তা নেই, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছুরই। তো সুতরাং এই বিশৃঙ্খলাটাও ডক্টর ইউনূস সাহেব পারবে না। আপনার একটা একটা মসজিদের ইমামকে যদি আপনি এখন আর্মি চিফ করে দেন, এখন সে তো পারবে না চালাতে। এটা তো তার ব্যর্থতা না আমাদের। আমরা বললাম যে এদেশের মানুষ তো খারাপ। এদেশের মানুষ যদি ডক্টর ইউনূসকে পজিটিভলি গ্রহণ করতো, তারা যদি বলতো যে আমাদের একজন ভালো মানুষ এসেছে, একজন ইন্টারন্যাশনাল, যার গুড উইল আছে, যাকে নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই ইন্টারন্যাশনাল ভাবে, তাকে আমরা সবাই সহযোগিতা করে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করব। এখন আমলারা বলে যে না, ইউনূস সাহেব তো আমাদেরকে ধরতে পারবে না, তিনি তো চালাকি চতুরি বুঝে না, আমরা তিনাকে তার মন্ত্রণালয়কে আমরা ঘুরাই, যেমন খুশি তেমন চালায়, ওই যে পুতুলের মতো যেমন খুশি তেমন সাজো। তো আমলারা এখন যেমন খুশি তেমন সাজের মধ্যে আছে। পুলিশ প্রশাসনও সেম আছে, যে দূর প্রধান উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা কামাবে না, তিনি তো ভালো মানুষ, বাসায় বসে বসে বই পড়বে, আর তিনি মনে করেন যে এই কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না। আমি যদি ভুল না বলি, ডক্টর ইউনূস সাহেব কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে না। তিনি বিশ্বাস করে সবাইকে সব দায়িত্ব দিয়ে তিনি আরামে আছেন। কিন্তু এখানে যদি একজন পলিটিশিয়ান গভর্নমেন্ট থাকতো, বা একজন ধরেন পলিটিশিয়ান যদি রাষ্ট্রপ্রধান হতো, প্রধান উপদেষ্টা হতো, তিনি চোখ বন্ধ করে বলতে পারতো তার কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে। আমি যদি ভুল না বলি, তো সেইটা তো ডক্টর ইউনূস সাহেবের নেই। আর তিনি তো সবসময় এনজিও মেনটেন করে আসছে, তিনি তো আমলাতন্ত্র জটিলতাও তিনি, আমি যদি ভুল না বলি, অত দূরদর্শী না। তো আমি তিনাকে পজিটিভলি বলছি যে এই মুহূর্তে আমাদের দরকার ছিল একজন পলিটিশিয়ান। উপদেষ্টার মধ্যে আমলাতন্ত্র বুঝে না, পলিটিশিয়ানও না, এই সংখ্যা খুব কম। যারা আছে তারা এনজিও, ছাত্রদের কথা তো বাদই দিব, তারা মন্ত্রণালয়ের আপ টু বটম একটা ফাইল বুঝতে 1 বছর থেকে 1.5 বছর সময় লাগবে। সময় তো, সেই সময় তো তাদের নেয়। তো তারা তো বুঝতে বুঝতে এই সময় চলে যাচ্ছে। আমি তো ওই 3 জনের কথা বাদে দিলাম, তারা তো উপদেষ্টা হওয়ার যোগ্যই না। যদি আমি তর্কের খাতিরে বলি, এই মুহূর্তে বাংলাদেশে 5 তারিখের পরে, বিপ্লবের পরে, এত যোগ্য মানুষের মধ্যে, এত পলিটিশিয়ানের মধ্যে কি ভালো মানুষ নেই উপদেষ্টা করার জন্য? এটা ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে বড় ভুল হচ্ছে, ছাত্রদেরকে সরকারের সাথে ইনভলভ করা, উপদেষ্টার দায়িত্ব দেওয়া এই বয়সে। তারা বিপ্লবী ছাত্ররা ধারণ করতো, তারা মানুষের কাছে যেত, মানুষকে বুঝেতো। তাদেরকে আপনি আরাম আইস দিয়ে দিচ্ছেন, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, প্রটোকল পাচ্ছে, তো তারা তো আর বিপ্লবী হবে না। এটা আমি যদি বললাম, এই একটা সব জিনিসের একটা এইজ আছে। এটা হুম। হচ্ছে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তের সাথে হয়তোবা ভারতের কূটকৌশল এজেন্টরা জড়িত আছে, যে না ছাত্রদেরকে ওখানে নিলেই তো তারা বিতর্কিত হয়ে যাবে, এই তারুণ্যের শক্তিটা ভেঙে যাবে, বিতর্ক কিন্তু উঠছে তাদের বিরুদ্ধে। তো এটা আমি মনে করি যে একদম পরিকল্পিত ভাবে ঢুকানো হয়েছে। এটার সাথে আমাদের যারা সিনিয়র উপদেষ্টা ছিল তাদের মধ্যেও কেউ কেউ জড়িত। আমি নাম বলে কাউকে ছোট করছি না, কিন্তু সব খবর আমাদের কাছে আছে। সময় আসলে আমরা ঠিকই আবার আন্দোলনের ডাক দিব, নির্বাচনের জন্য আবার আমরা আবার আন্দোলন সংগ্রাম করব। আমরা দেখবো যে এই সরকারের মুরুদ কতটুকু। নির্বাচন দিবেন না, সংস্কার করবেন না, ডিসিএসপি কে চেঞ্জ করবেন না, বসায় রাখবেন হাসিনা দালালদেরকে, তাদেরকে দিয়ে আপনি নির্বাচন করবেন? এই যে আটের মতো সূক্ষ্ম কারচুপি, এসব বাংলাদেশের জনগণ আর খায় না। তো নেড়া বেলতলায় 2 বার যায় না, যা হয়েছে যা ঠিক এনাফ। সম্মানের সাথে আপনাকে বিদায় দিতে চায়। আপনার আর সংস্কার করার দরকার নাই। আপনাকে অবকাঠামোগত উন্নয়ন করতে কে বলেছে? বাংলাদেশে গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিসি এই সরকারের পাঁচটা গোলাম ছিল। আপনি শিক্ষা কমিশন করেন নাই, সেটা করেন নাই। আপনি আপনি আছেন উন্নয়নের গল্প শুনতে আসছেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন নাই। যা যা কমিশন করেছেন তারা কি রিপোর্ট দিচ্ছে আমরা সেটাও দেখছি। সুতরাং এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত না করে অতি দ্রুত সময়ের মধ্যে, আমি যদি ভুল না বলি, আপনি নির্বাচনের পথে হাঁটেন। আপনি ডিসি, এসপি, ইউএনও, প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে আপনি পেয়ার ভাবে তো চেঞ্জ করতে হবে। আপনি যদি নির্বাচনের জন্য, তা হাসিনার যারা আছে তারাই তো আছে, তো তাদেরকে দিয়ে আপনি কি নির্বাচন করবেন? কি সুষ্ঠু নির্বাচন হবে? হবে না তো সুষ্ঠু নির্বাচন। তো সেই পথে তো সরকার যাচ্ছে না। আমাদের তো আফসোস, এটাই আফসোস। সরকার একদিকে সংস্কার করবে, আর একদিকে উন্নয়নের গল্প শোনাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আজকে জাতীয় নাগরিক কমিটি নিয়ে যে কথাটা আসছে, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, আমি অনেক দিন আমি এই সাগর ভাই টকশোতে ছিলাম, বিভিন্ন টকশোতে আমি কোথাও সমালোচনা করি নাই, কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি। এই নাসির উদ্দিন পাটোয়ারি 5 তারিখের আগে কে চিনতো? কি অবদান ছিল তার এই জুলাই আগস্টের বিপ্লবে? থেকে একজন ধরে এনে মাস্টার মাইন্ড করে দিবেন, জাতীয় নাগরিক কমিটির প্রধান করে দিয়ে বলবেন যে বৈষম্য? এইসব দাপ্পাবাজি ছেড়ে দেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী এই যে সংগঠন, তারা সরাসরি এখন আমলিকে শেল্টার দিচ্ছে। তাদের না, শেল্টারে আসলে আমলিকের নাসিরুদ্দিন আমলারা আছে। পাটোয়ারির ভূমিকা তাদের কি? শেল্টারে আমলিক না, সাগর ভাই, আমি প্লিজ আমি বলি, আমি আপনার এই টকশোতে অনেকদিন ছিলাম। গত 7 মাসে আমি কোনো সমালোচনা করি নাই। আমি যা বলছি ভুল বলছি না। প্রত্যেকটা জায়গায় আমাদের লোক আছে, আমরা সবকিছু জানি। আমলিক যদি বিএনপি যদি আমলিকের একজনকে শেল্টার দেয়, নাগরিক কমিটি দিচ্ছে 10 জনকে শেল্টার। এই ধরনের ধাপ্পাবাজি কমিটি দিয়ে আপনি কত দূর যাবেন? কি রাজনীতি করবেন? আমি আহ্বায়কের কথা বললাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম, সে প্রমাণ করুক গত 15 বছরে তার কি অবদান ছিল। একেবারে বিপ্লবের মহানায়ক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আপনি কি, আপনার সাথে আমার কি সম্পর্ক ছিল, কি সখ্যতা ছিল? আমি ওই ধরনের ইয়েতে যাচ্ছি না। আমি জাতিকে বলছি যে এত বড় একটা কমিটির আহ্বায়ক, সে তার প্রোফাইলটা উল্লেখ করুক, গত 15 বছরে তার কি অবদান ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবে নাসির উদ্দিন পাটোয়ারির কি অবদান ছিল? আক্তার হোসেনের না হয় আমরা চিনি, সে আমাদের 18 সালের কোটা আন্দোলনে ছিল। আহ্বায়ক সাহেব কই ছিল? বড় বড় কথা বলবেন মুজিববাদ জিয়াবাদ, এই ধরনের ধাপ্পাবাজি না করে পিঠে থাকবে না নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব। এ ধরনের পাইজলামি করবে না, রাজনীতি পাইজলামির জায়গা না। আমরা অনেক সহ্য করছি। সুতরাং সহ্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন ভুলে যাব কে নাসিরউদ্দিন পাটোয়ারি আর কে হাসনাত আব্দুল্লাহ। একদম স্রোতের সাথে আবার মিশিয়ে দিব। এখনো সময় আছে। না, যা বলছেন ঠিক ভেবেচিন্তে আছে, বলেন। ঠিক আছে, যে কিন্তু কথা নাসিরুদ্দিন বলছেন সেই পাটোয়ারি কথা আপনি হজম বলছেন যে করার তার জন্য কোনো ধরনের আমি ভূমিকা আমি ছিল বলি না। সাগর ভাই, যারা যারা যে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে বলবো, নাগরিক কমিটির এই যে এই নেতাদেরকে বলবো, যা বলছেন তা হজম করার জন্য শক্তি অর্জন করেন। ডক্টর ইউনূস সাহেব আপনাকে রক্ষা করবে না, আপনাকে রক্ষা করবে এই দেশের মানুষ। সুতরাং ভেবে চিন্তে কথা বলবেন। আজকে আপনি যে কথা বলছেন, কালকে সেই কথার জন্য যেন আপনি গণপিটানি শিকুন না হন। তো এই ধরনের ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমি এই ভাষায় কথা বলার জন্য, এটা না, এটা ঠিক আছে, এভাবে কোনোভাবেই কথা বলা কাম্য না। যাবে না, তবে আপনি তার ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, ডেফিনেটলি সেই না না, প্রশ্ন রয়ে গেল। আমি প্রশ্ন করছি না, আমি বলছি জাতি জানতে চায় তার কি ভূমিকা ছিল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হওয়ার জন্য। কি ভূমিকা ছিল জাতি জানতে চায়। সে তো আমি দেখি বিভিন্ন টক শোতে যায়, এবং আমাদের এই মিডিয়ারা 5 তারিখের আগে একটা মিডিয়া ছিল না এই পেজ দ্য পিপল ছাড়া। এখন হুম, সব মিডিয়া সমন্বয়ক দেখলেই ডাক দিয়ে টক শোতে নিয়ে যায়, তাদের মুখ থেকে কথা বের করে। আরে ভাই, মিডিয়া তো এখনো আমলিকে দালালি করছে। হুম, এই নাহিদকে আমরা বলছি, নাহিদ কি করছে? সে তো তার দায়িত্ব পালন না করে সে মুজিববাদ জিয়াবাদ নিয়ে ব্যস্ত। আরে ভাই, আপনি কমিশন যেই দায়িত্ব পাইছেন সেটা করতেছেন। আপনি তথ্য উপদেষ্টা হয়েছেন, তথ্য মন্ত্রণালয় ঠিক করতে পারছেন? এই আমলিকরা তো এখনো আমলিকে দালালি করছে, রয়ের এজেন্ট হয়ে কাজ করছে। তো সেগুলো সংস্কার না করে একেবারে নতুন করে, আমি যে এই বয়সে আমি 12 বছর রাজনীতি করি, আমি কখনো জিয়াবাদ শুনি নাই। সেই জিয়াবাদের তকমাও আমাদেরকে শুনিয়ে গেল নাসিরউদ্দিন পাটোয়ারি। আর হুম। টকশোতে তাদেরকে ডেকে নেওয়া হয়। তো এগুলো করে আমি মনে করি যে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা এই সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি, কে কি করছেন, কে কোথায় যাচ্ছেন, সব রেকর্ড আমাদের কাছে আছে। এবং সময় হলে সব রেকর্ড প্রকাশ হবে আওয়ামী লীগের মতো। তখন কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না। এখন হয়তো আপনারা সাধু, কিন্তু 2 দিন পরে তো আপনাদের আমল নামা তো পেশ হয়ে যাবে। তো সুতরাং যা করছেন, যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চান, নতুন রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে আগান। কাউকে প্রতিপক্ষ না করে জনগণের কাছে যান। হেলিকপ্টারে করে কম্বল দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে এখন হয় নাই। এগুলো না করে জনগণের কাছে যান, একদম সিম্পল লাইফ বিলু করেন, দেখবেন মানুষ আপনাকে গ্রহণ করবে। আজকে যে আমলাদেরকে নিয়ে আপনারা নাচতেন, যে আমলারা আপনাদেরকে টাকা দিচ্ছে, সেই আমলারাই আপনাদের বিরুদ্ধে যাবে 2 দিন পরে। আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বললাম। যারা হুম, আপনাদেরকে দিচ্ছে আর্থিক সুযোগ সুবিধা, তারাই আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে যখন সময় আসবে। তারা তো খুব চালাক, এই দেশে আমলারা তো খুব চালাক। তারা ছাত্র নেতাদেরকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমাদের ছাত্র নেতারাও সেই পাদে পা দিয়েছে। জি, সুতরাং এটা আমি কাউকে ছোট করছি না, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি যে ফ্যাসিস্টের মতো হবেন না। জি, ফ্যাসিস্ট কায়দায় আচরণ না করে গণতান্ত্রিক আচরণ করুন। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী কমিটি এবং নতুন যে রাজনৈতিক দল, আমি সেটাকে শুভকামনা জানাচ্ছি। আমি আবারও বলছি, এই বিপ্লবের পরে একটা নতুন রাজনৈতিক দল না আসা জাতির জন্য ব্যর্থতা। আশাটা হচ্ছে পজিটিভ, কিন্তু সেটা কিভাবে আসবে সেটাই আমরা দেখতে চাচ্ছি। কার নেতৃত্বে আসবে? এই নাগরিক কমিটির মতো এরকম একজনকে ওই দলের প্রধান করে দিবেন? তো এগুলো করলে তো আপনারা রাজনীতি করতে পারবেন না। আমি চাই আপনারা করেন। আপনারা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছেন, আমরা করেছি। জি। আপনারা নতুন রাজনৈতিক দল করুন, কারো সমালোচনা না করে।
এই প্যাসিস্ট সরকার শুধুমাত্র একটা কারণে ধ্বংস হয়েছে, নিজেই সব করেছে। কোনো কাউকে কোনো ক্রেডিট দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধে সবকিছু শেখ মুজিব করেছে, আর এই বৈষম্য বিরোধী সবকিছু জুলাই আগস্টে করেছে, কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। এই মন মানসিকতা থাকলে আপনারাও আপনাদের সামনের ভবিষ্যৎ কিভাবে হবে সেই চিন্তা করেন। ধন্যবাদ। জি, স্বাগত। একদম স্পষ্ট। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা ইসমাইল সম্রাটের কিছু কথা শুনছিলাম এবং জুলাই আগস্টে উনি ফেস দ্য পিপলে কিন্তু উনি কন্টিনিউ একজন বক্তা ছিলেন এবং উনি কিন্তু ওই সময় প্রচুর কথা বলেছেন, ওই সময় জনগণের মনে সাহস জুগিয়েছেন এবং জনগণকে সামনে এগিয়ে যাওয়ার সাহস উনি জুগিয়েছেন এবং নানাভাবে কিন্তু উনি সমন্বয়কদের অবস্থা তুলে ধরেছেন এবং তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির কথা জনগণের কাছে তুলে ধরেছেন এবং তো ওই সময়কার যে গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সমালোচনা এবং বিভিন্ন অপরাধের বিষয়গুলো মানুষের কাছে উনি তুলে ধরেছেন। তো এইভাবেই কিন্তু জনগণ ওই সময়টা জেগেছিল এবং গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তাদেরকে সরিয়েছে গভর্নমেন্ট থেকে। তো এরকম বিষয়গুলো ওই সময় ইসমাইল সম্রাট কিন্তু অনেক কথা বলেছে টক শোতে এবং মানুষের মনে সাহস জুগিয়েছেন এবং রিসেন্টলি উনি যে কথাগুলো বলছেন এটা কিন্তু আসলে অনেক ভীতিকর এবং জনগণের জন্য এবং দেশের জন্য অনেক খারাপ কিছু বয়ে আনবে। যেটি হচ্ছে আপনারা শুনলেন যে উপদেষ্টারা কিন্তু তাদের সঠিক কাজ করছে না এবং যারা ওই সময় সমন্বয় টপ লেভেলে কিছু সমন্বয়কেও কিন্তু তাদের প্রপার কাজ করছে না। এটা কিন্তু জাতির জন্য খারাপ এবং জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে তারা মূল্যায়ন দিচ্ছে না এবং এটাকে তারা কাজ করতেছে না। এই কারণে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিণতি বিনষ্ট হচ্ছে। তো আশা করব আমরা তাদের সঠিক কাজ করার আশা ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।